Good morning, friends. Welcome to the new episode of Aryan Script. প্রফুল প্যাটেল কি নতুন কোনো ডেট দিলেন ক্লাব জোটগুলোর সঙ্গে বসার জন্য? এছাড়াও আরও অনেক টুকরো খবরে সাজানো আজকে আমাদের এপিসোড। প্রীতম কোটাল আছে, উইলিস প্লাজা রয়েছে, গুরপ্রীত সিং সান্ধু রয়েছে, আর রয়েছে দু একটা গল্প। তো ফিরে আসছি ইন্ট্রোর পর। তবে ইন্ট্রোতে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক মেরে দাও, কারণ অনেকগুলো গল্প যখন বলবো, অনেকগুলো খবর যখন দেবো, তারপরে তোমরা লাইক মারতে ভুলেও যেতে পারো। তাই এক্ষুনি লাইকটা মেরে দাও। ফিরে আসছি ইন্ট্রোর পর। ফিরে এলাম ইন্ট্রোর পর। আচ্ছা, বাকি খবরগুলো তো দেবো। তো এখন যে আমি একটা যে খবরটা দিতে যাচ্ছি, সেই খবরটা অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ এটা এমন একজন ব্যক্তির গল্প যিনি কিনা খুব একটা পরিচিত নন। তো যাদের শুধুমাত্র কারেন্ট নিউজ দরকার তারা স্কিপ করে যান এইটাই। ওকে, তো এবার শুরু করি। এটা একটা শুভ মোদক বলে একটি ছেলের গল্প। গল্প মানে তার ফিরে আসার গল্প, এবং কারা কারা তাকে সাহায্য করছেন সেই ফিরে আসতে তার গল্প। কি হয়েছিল শুভ মোদক প্রায় ভেন্টিলেশন থেকে এখন আবার মাঠে নামতে চলেছে। হয়তো আর এক মরশুম পরেই শুভ মোদক আবার ফুটবল পায়ে তাকে দেখা যাবে। ফলতার দিঘি পাড়ের ছেলেটা মৌরি স্পোর্টিংয়ে খেলতো। তার নাম শুভ মোদক। খুবই দরিদ্র ফ্যামিলির অন্তর্গত। বাবা রান্নার কাজ করেন। তো দাদারাও যা কাজ করে খুব একটা বলার মতো কিছু কাজ করে না, কিন্তু ফুটবল খেলার প্রতি ছিল তার অমোঘ টান। খেপ খেলে বেড়াতো ছেলেটা। ডিফেন্ডার ছিল। 2017 সালে 24 পরগনার কাটারিয়া মাঠে একটা খুব ভয়াবহ চোট তিনি পান, এবং তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার আর দু একটা ইনস্ট্যান্ট তোমরা জানবে। প্রণয় হালদার, সনি নর্ডে, তখন তার সঙ্গে অভিষেক দাসের কোনোভাবে যোগাযোগ হয়। হয়তো খেপ খেলতে গিয়ে কোনো একটা বন্ধুর মাধ্যমে অভিষেক দাসের সঙ্গে যার যোগাযোগ হয় খেলোয়াড়। তখন 2017 সালের কথা বলছি। তখন ইস্ট বেঙ্গলে ছিল ট্রেনার গার্সিয়া। তো গার্সিয়া কাছে অভিষেক নিয়ে যায় এই ছেলেটিকে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যান হাসপাতালে, এবং কিছু টেস্ট করানো হয়, তার MRI করানো হয়, বিভিন্ন টেস্ট করানো হয়। তো সেই টেস্ট থেকে উঠে আসে যে একে এক্ষুনি প্রায় 60-70 হাজার টাকা তার খরচা হবে। এক্ষুনি তার চিকিৎসা খুবই দরকার। তো 60-70 হাজার টাকা বা এর থেকেও বেশি হয়তো ট্রিটমেন্ট রিহ্যাব করতে তারপরে আরও খরচা হবে। তো কীভাবে ছেলেটা করবে? ছেলেটার পক্ষে সম্ভব হয় না। মনে হয় যেন পরিবারের ওপরই একটা আশঙ্কার ছায়া নেমে এসছে। এমন সময় পায়েল সেনগুপ্ত সেই ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন, যেখানে তার MRIটা হয়। তো তার খুব উচ্চপদস্থ কর্মী ছিলেন পায়েল সেনগুপ্ত। তিনি ফুটবলেরও খুব ফ্যান। তো তিনি অ্যাপ্রোচ করেন অর্থোপেডিক ডাক্তারের কাছে, যিনি বলেন যে আমি 40,000 টাকার মধ্যে এই অপারেশনটা করে দিতে পারি। এবং সেই পায়েল সেনগুপ্তরই প্রচেষ্টায় যোগাযোগ করা হয় বেঙ্গালুরু FCর ম্যানেজার প্রেমাঙ্কুর বড়ুয়ার সাথে। প্রেমাঙ্কুর বড়ুয়া বলেন যে যদি তাকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয় তাহলে তিনি তার খরচা বহন করতে পারেন। এবং সেটা ছিল 2017 সাল। সেই সমস্ত তাকে ওখানে নিয়ে যাওয়া হয়, তার চিকিৎসা করানো হয়। এখন বর্তমানে শুভ রিহ্যাবে রয়েছে, এবং খুব দ্রুতই তিনি মাঠে ফিরবেন বলে আশা করা যায়। এটা শুধুমাত্র একটা ফুটবলারকে তার পায়ে ফুটবলটা ফিরিয়েই দিল না, এটা হয়ে রইল একটা খুব ভালো উদাহরণ একটা ক্লাবের পক্ষ থেকে হোক, বা এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত হয়েছেন, সে অভিষেক দাস থেকে শুরু করে, গার্সিয়া থেকে শুরু করে, পায়েল সেনগুপ্ত থেকে শুরু করে, প্রেমাঙ্কুর বড়ুয়া, তিনি তো BFC বেঙ্গালুরু FCর নামটাকেই তার পতাকাটাই জোরে উড়িয়ে দিলেন। তো সমস্ত লোককেই আমাদের আরিয়ান স্ক্রিপ্টের তরফ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে। এবং আমরা চাইবো যে এখন যে পজিশনেই কাজ করি না কেন, আমরা যেন ভবিষ্যতে কারুর জন্য কিছু করার সুযোগ পেলে আমরা যেন পিছিয়ে না আসি, করি। তাতে করে শুধুমাত্র সেই ছেলেটিই হবে না, সেই ছেলেটিকে ঘিরে বেঁচে থাকা আরও কিছু স্বপ্ন বাঁচবে। তো এবার চলে আসছি আবার আমাদের মেন স্ট্রিম ফুটবলের খবরে।
এপ্রিল মাসে যে মিটিংটা প্রফুল্ল প্যাটেল পোস্টপোন করে দিয়েছিলেন, সেই মিটিংটা শোনা যাচ্ছে হতে পারে মে মাসে, ইলেকশনের পরে বা ইলেকশনের মধ্যেই হতে পারে। এবং সেই মিটিংটা যখন হবে সেই সময় উপস্থিত থাকবেন প্রফুল্ল প্যাটেল নিজে, এআইএফএফের তরফ থেকে প্রতিনিধিরা, আই লিগ ইউনিয়নের প্রতিনিধিরা এবং খুব তাৎপর্যপূর্ণভাবে এফএসডিএল এর প্রতিনিধিরা। সন্দেশ জিংঘানের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করলো কেরালা ব্লাস্টার্স। মোটামুটি শোনা যাচ্ছিল তার কাছে বেশ কিছু ক্লাবের অফার ছিল, আইএসএল এবং আই লিগ দুটো টিমেরই। মোহনবাগান ইস্ট বেঙ্গল লাস্ট 4 থেকে 5 বছর চেষ্টা করে যাচ্ছে সন্দেশকে কলকাতায় নিয়ে আসার জন্য, কিন্তু সন্দেশকে যারা গাইড করে এবং অনেকটা আমরা শুনেছি সুনীল ছেত্রীরও এরকমই মন্তব্য বা এই ধরনের ভাবনা চিন্তা যে কলকাতা লিগে খেলার জন্য কিন্তু একটা আলাদা মাইন্ডসেটের দরকার হয়। বাই চান্স ফেল করে গেলে অনেক বড় প্লেয়ারও হতাশায় ভুগতে দেখা যায়। সুতরাং সেই কারণেই হয়তো সন্দেশ জিংঘন আর কলকাতার দিকে পা বাড়াচ্ছেন না। আদারওয়াইজ সন্দেশ জিংঘনের মাপের প্লেয়াররা সাধারণত 1-2 বছর অন্তত হলেও কলকাতা ময়দানে খেলে যান। যাই হোক, এবার চলে আসছি গুরপ্রীত সিং সান্ধুকে জিজ্ঞেস করা হয়, মোটামুটি তার কাছে একটা অফার আছে ইউরোপের ক্লাবে খেলতে যাওয়ার। তো তাকে জিজ্ঞেস করা হয় তিনি কি এখন বেঙ্গালুরু এফসি ছেড়ে ইউরোপের ক্লাবে খেলতে যাবেন। খুব সম্প্রতি উনি একটা ইভেন্টে কলকাতাতে এসেছিলেন। উনি বলেন যে যদি প্রপার সুযোগ পাওয়া যায় তাহলে ইউরোপে যেতেও তার কোনো আপত্তি নেই। সুতরাং নজর থাকবে যে এই সামনের যে ট্রান্সফার উইন্ডোটা আছে তাতে করে তিনি কোনো বিদেশে চান্স পান কিনা। কেননা গুজব যখন উঠেছে, রটনা যখন উঠেছে, তিনি যখন ভাসিয়ে দিয়েছেন গুজব, তো দেয়ার ইজ এ চান্স। ভারত থেকে যত বেশি সংখ্যক ফুটবল প্লেয়ার বিদেশে গিয়ে খেলবে তত কিন্তু ভারতীয় ফুটবলেরই উন্নতি, ভারতীয় ফুটবলের পরিচিতি আরও বাড়বে। হিমা দাসকে মনে আছে? কি এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে চলবে? তো হিমা দাস ছবিতে দেখে নিন, মনে পড়ে যাবে। হিমা দাস চললেন দোহা এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। অল দ্য বেস্ট হিমা, উইশ ইউ অল দ্য লাক। এদিকে উইলিস প্লাজার সঙ্গে অনেক দূর কথা এগিয়ে ফেললো জামশেদপুর এফসি। খুব সম্ভবত জামশেদপুর এফসিতেই উইলিস প্লাজা সই করবেন পরের বারের আইএসএল খেলার জন্য। এবার ফিরে আসি প্রীতম কোটাল। কোটালের কন্ট্রিবিউশন টু দ্য ফুটবল, অনেক দিন ধরে শোনা যাচ্ছিল প্রীতম কোটাল কিছুটা কন্ট্রিবিউট করতে চান ফুটবলের প্রতি। তিনি যে জায়গা থেকে উঠে এসেছেন সেইখানেই তার গুরু অনুপবাবু তার সঙ্গে মিলে কিছু একটা করতে চান তিনি এবং তার বন্ধুরা। তো তা আজকে রবিবার, মানে এটা তোমরা দেখবে কালকে, কিন্তু রবিবার আজকেই উদ্বোধন হয়ে গেল, একটা তারকাখচিত উদ্বোধন বলতে পারি প্রীতম কোটালের ফুটবল একাডেমি। ডানকুনির বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশনের একাডেমিতে টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে রয়েছেন প্রীতমের ছোটবেলাকার গুরু অনুপ নাগ। প্রীতমের সঙ্গে সৌরভ দাস, নারায়ণ দাস, সামাদ আলী মল্লিক, রানা ঘরামি, সৌভিক ঘোষ এরা সকলে কিন্তু উঠে এসেছেন উত্তরপাড়ার নেতাজি ব্রিগেড থেকে। তবে এই একাডেমি গড়ার পেছনে প্রীতম কোটালেরই মুখ্য ভূমিকা। আজকে বাক্সা স্পোর্টিং ইউনিয়নের এই একাডেমির উদ্বোধনের সময় উপস্থিত আছেন বড় বড় নাম, মেহতাব হোসেন, জবে জাস্টিন, যাদের নাম বললাম তারা তো আছেই, শিলটন পাল, ওয়ালবল সিং। তো সবাই মিলে এই জিনিসটাকে, এই একাডেমিটাকে করে তোলার এবং এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। আমরা যদি কখনো সুযোগ পাই, আজকে তো সুযোগ হয়নি, তো সম্ভব হয় আমরা অবশ্যই সেই একাডেমিতে যাব এবং সেখানে যারা কোচ আছেন, যারা প্লেয়ার আছে, তাদের যারা টেকনিক্যাল ডাইরেক্টরস আছেন, যারা অ্যাসোসিয়েটিভ ডাইরেক্টরস তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী সেই সব সম্পর্কে বিস্তারিত জ্ঞান আরোহণ করব এবং আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এইবার সামান্য একটুখানি ইস্ট বেঙ্গল আর মোহনবাগান ছুঁয়ে বেরিয়ে যেতেই হবে আমাদের। তো মোহনবাগানের হালকা খবর দিয়ে দিচ্ছি যে শনিবার যে মানে কালকে যে কার্যনির্বাহী সমিতির মিটিং হয়েছে তাতে 2-3টে জিনিস উঠে এসছে। যেমন সোনির কথাটা তো অনেক ভিডিও ধরেই বলে আসছি। আর যে খবরগুলো উঠে এসছে যে তাকে প্রশ্ন করা হয়, মানে দেবাশিস দত্তকে, যে মোহনবাগান টিম তৈরি করছে না কেন। তো দেবাশিস দত্ত যে উত্তরগুলো দেন সেইগুলোই আমি বলছি। আগামী বছর খুব সম্ভবত আই লিগেই খেলবে মোহনবাগান, ডাইরেক্টলি বলেননি, ঘুরিয়ে বলেছেন। তো বলেছেন যে টপ লিগেই খেলবেন, যেটা তিনি এতদিন ধরে বলে আসছেন। আবার তিনি বলেন যে এতদিন ধরে যেরকম ভালো টিম মোহনবাগান তৈরি করে এবারও সেরকম ভালো টিম তৈরি করবে। মোহনবাগানে ঠিক সময় স্পন্সর আসবে, মোহনবাগানে
ঠিক সময় দল গঠনও করবে। 1 সপ্তাহের মধ্যে মোটামুটি বোঝা যেতে পারে যে কোন দিকে এগোচ্ছে জিনিসটা। স্পন্সর আসার কথা তো জুন নাগাদই স্পন্সর চলে আসার কথা, তো জুনে যদি আসতে হয় তার সমস্ত জিনিস সেট তো এপ্রিলের এন্ডেই করা উচিত। তো আমরা তাকিয়ে থাকবো 1 সপ্তাহের মধ্যে, আশা করি কোনো একটা খবর পজিটিভ নেগেটিভ হোক, যে কোনো একটা খবর 1 সপ্তাহের মধ্যে আমরা আশা করি পাবো। কেননা যেই জুন থেকে আসবে, জুন বা জুলাই থেকে যারাই আসুক না কেন, জুলাইতে তো শুরুই হয়ে যাবে আমাদের কলকাতা লিগ, তো যেই আসুক না কেন তার জন্য অন্তত 1 মাসের একটা প্রস্তুতি দরকার হয় আসার আগে। এবং আমি আশা করছি এপ্রিল মাসের শেষ সপ্তাহের মধ্যেই কিছুটা একটা ঘটনা পাওয়া যাবে। বেঙ্গল কিন্তু ভালো রকমভাবেই দল গঠন শুরু করে দিয়েছে এবং যারা বাইরের দিকে পা বাড়িয়েছিল তাদেরও ধরে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। ব্র্যান্ডন, ডিকা, বোরহা, এরপরে সামাদ, 4 জনকে সই করিয়ে ফেলেছে ইতিমধ্যে ইস্টবেঙ্গল, মানে তাদের চুক্তি এক্সটেনশন করেছে। এরপর অলরেডি চুক্তি আছে কমলপ্রীত, মনোজ মোহাম্মদ, উবেদ, মিরশাদ, রক্ষিত দাগার, প্রকাশ সরকারের সঙ্গে। এবার লাল হলুদের লক্ষ্য হচ্ছে চুলোভা এবং ডানমাওয়াইয়া লালতে এবং চুলোভাকে তারা ধরে রাখতে চাইছে ব্র্যান্ডনের মাধ্যমে। মোটামুটি বোঝা যায় যে যেহেতু ওরা 3 জন একসঙ্গে ঘোরাঘুরি করে, তো ব্র্যান্ডন অলরেডি সই করে নিয়েছে এবং তারা যদিও লালতে এবং চুলোভা অন্যদিকে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছে, তা সত্ত্বেও ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের আশা এবং বিশ্বাস যে শেষ পর্যন্ত তাদের ধরে রাখা যাবে এবং হালকা আভাস কিন্তু লালতের লাস্ট দিন প্র্যাকটিসেও পাওয়া গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করব। আবার কোনো দিন অন্য কোনো জায়গায়ও দেখা হতে পারে। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে একটাকে লাইক করে দাও, যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকো তো ভিডিওটা কমেন্ট করো, ভিডিওটা যদি নতুন শেয়ার করো ভিডিওটা, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও যাতে নোটিফিকেশান তুমি পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।